গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের সবাই গেছে বনে, পর্ব ৬ এবং এটি শেষ পর্ব। আমি জানি নিশানাথ বাবু, নানান কারণে আমার স্ত্রীর সঙ্গে আমার মনের মিল হয়নি। এ বয়সে সেটা তোলার কোনো যুক্তি নেই আমিন সাহেব। আমিন সাহেব খানিকক্ষণ চুপ করে থেকে থেমে থেমে বললে, আমি আমার স্ত্রীর উপর একটা বড় অন্যায় করেছি নিশানাথ বাবু। আর যদি আমি মারা যাই, সে পথের ভিখারি হবে। আমিন সাহেব, আপনার শরীর কি বেশি খারাপ? হ্যাঁ। আপনি কি একটু আসবেন? আমি নতুন করে উইল করতে চাই। আমি এক্ষুনি আসছি, সব কাগজপত্র নিয়ে আসব। নিশানাথ বাবু, বলুন। আজ রুমকির জন্মদিন। আমি জানি, সকালেই মনে হয়েছে। আমিন সাহেব ক্লান্ত স্বরে জিজ্ঞেস করলেন, আরেকটা কথা জিজ্ঞাসা করি আপনাকে, আনিস ছেলেটিকে কেমন মনে হয় আপনার? খুব ভালো ছেলে, অত্যন্ত রিলায়েবল। আমিন সাহেব টেলিফোন করলেন আনিসকে। আনিস বেশ অবাক হল। আমিন সাহেব তাকে কখনো টেলিফোন করেনি আগে। আনিস, তুমি আমাকে চিনতে পারছো? আমি আমিন। চিনতে পারছি। কি ব্যাপার বলুন তো? আমার মেয়েটির দিকে তুমি লক্ষ্য রাখবে। আনিস অবাক হয়ে বলল, আপনার কি শরীর খারাপ? হ্যাঁ। কি হয়েছে? আমি বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে সময় শেষ হয়ে আসছে। তুমি আমার মেয়েটির খোঁজ খবর রাখবে, প্লিজ। আমি আসছি এক্ষুনি। আমিন সাহেব দরজা খুলতেই দেখলেন রাহেলা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। রাহেলার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। রাহেলা বললেন, তোমার কি হয়েছে? আমিন সাহেব বললেন, আমি মারা যাচ্ছি। রাহেলা আমিন সাহেবের হাত ধরে ইজি চেয়ারে শুইয়ে দিলে। তোমার ওপর খুব অবিচার করেছি রাহেলা। রাহেলা দ্রুত আমিন সাহেবের শার্টের বোতাম খুলে ফেললেন। তার হাত কাঁপছে। কি করবেন বুঝতে পারছেন না। আমিন সাহেব প্রচণ্ড ঘামছে। রাহেলা, তুমি রাগ করো না। একটা বড় অন্যায় করা হয়েছে। রাহেলা দীর্ঘদিন আগে মারা যাওয়া তার মাকে ডাক ছেড়ে ডাকতে লাগলেন, আম্মা, ও আম্মা। মালিশা গিলবার্ট তার মায়ের টাকা পেয়েছে। টাকার পরিমাণ মালিশার ধারণাকেও ছাড়িয়ে গেছেন। সলিসিটর যখন টেলিফোন করে বলল, তোমার জন্য দুটি খবর আছে, একটি ভালো, একটি মন্দ, কোনটি আগে শুনতে চাও? তখনও মালিশা কিছু বুঝতে পারেনি। সে বলেছে, ভালোটি আগে শুনতে চাই। তোমার হার্টের অবস্থা ভালো তো? খবর শুনে ফেল্ড হতে পারে। খবর শুনে তার অবশ্য তেমন কোনো ভাবান্তর হয়নি। বাড়িওয়ালাকে গিয়ে বলেছে, আমার মা মারা গেছেন, আমি ফ্লোরিডা যাচ্ছি। তোমার রেন্ট আমি ফিরে এসে দিব। প্লেনে যাওয়ার মতো টাকা নেই। গ্রেহাউন্ডের টিকিট কাটতে হলো। পৌঁছাতে লাগবে ৩৩ ঘন্টা। গ্রেহাউন্ডের বাস ছাড়বে রাত ৪টায়। এমন লম্বা সময় কাটানোও এক সমস্যা। মালিশার বারবার মনে হচ্ছিল, অ্যাটর্নি ভদ্রলোক হয়তো ভুল বলছে। মা হয়তো নাম কামাবার জন্য টাকা পয়সা সব দিয়ে গেছে ক্যান্সার ইনস্টিটিউটে কিংবা কোনো এতিমখানায়। সেসব কাগজপত্র হয়তো অ্যাটর্নি বেটা এখনো দেখেনি।
না দেখেই টেলিফোন করেছে। ফার্গো ফোরামেই তো একবার এরকম একটা খবর উঠল, কোটিপতি বাবা মারা গেছে। খবর পেয়ে ছেলেরা মহা আনন্দে বাড়িঘর দখল করে বসেছে। কারখানায় গিয়ে কর্মচারীরা ছাঁটাই করা শুরু করেছে। এমন সময় অ্যাটর্নি অফিস থেকে চিঠি এসে হাজির। এত দ্বারা জানানো যাইতেছে যে জনাব সোরেনসেন জুনিয়র তার যাবতীয় সম্পত্তি ইথিওপিয়ার ক্ষুধার্ত শিশুদের ক্ষুধা নিবারণের জন্য দান করেছেন। অতএব মালিশার মার ব্যাপারেও সেরকম কিছু হয়েছে কিনা কে জানে। যদি সেরকম হয় তাহলে ফার্গো ফিরে আসার ভাড়াটাও থাকবে না। অবশ্য ফিরে আসা এমন জরুরি কিছু নয়, তার জন্য সব শহরই সমান। বাসে বসতে গিয়ে মালিশা দেখল তার সিট নাম্বার ১৩। এটা একটি অলক্ষ্য। আগে জানলে টিকিট বদলে নিত। নিশ্চয়ই তার মা তার জন্যে কিছুই রেখে যায়নি। আর কেনই বা রাখবে? একবারও কি মালিশা তার মায়ের কথা ভেবেছে? মৃত্যুর খবর পেয়ে তো তার সামান্য মন খারাপও হয়নি। ঈশ্বরের জন্য তাকে ঠিকই শাস্তি দিবেন। শরীরটা পৌঁছানো মাত্র অ্যাটর্নি বলবে, মিস, আমাদের একটি বড় ভুল হয়ে গেছে। আপনার মা তার যাবতীয় সম্পত্তি আমেরিকান বন্য পশু সংস্থাকে দিয়ে গেছেন। সেরকম কিছু হলো না। ডরোথি গিলবার্টের হাতে লেখা উইল পাওয়া গেল। অ্যাটর্নি ভদ্রলোক মিষ্টি হেসে বলল, মিস মালিশা, তুমি নিশ্চয়ই এখনো আন্দাজ করতে পারছ না যে তুমি কত টাকার মালিক। মালিশা বলল, না, আমি পারছি না। সব হিসাব আমাদের হাতে আসেনি, তবে যা এসেছে তাতেই আমাদের মাথা ঘুরছে। অ্যাটর্নির বয়স খুবই অল্প। সে মালিশাকে দুপুরে লাঞ্চ খাওয়াতে নিয়ে গেল। হাসতে হাসতেই বলল, তুমি আবার মনে করে বসবে না যে তোমার সঙ্গে প্রেম করবার চেষ্টা করছি। আমি বিবাহিত এবং স্ত্রীকে দারুণ ভালোবাসি। একা একা যাতে তোমাকে লাঞ্চ খেতে না হয় সেজন্য আমি সঙ্গে এলাম। তোমাকে ধন্যবাদ। কি করবে তুমি এত টাকা দিয়ে? এখনো ভেবে ঠিক করিনি, তবে একজনকে আমি একটা বুইক স্কারলাক গাড়ি উপহার দিতে চাই। কি রং? নীল, আসমানি নীল। কাকে দিতে চাও জানতে পারি? একজন ইন্ডিয়ানকে। তার নামটি অদ্ভুত, অন্ধকারের দেবতা। সে আমার চোখের খুব প্রশংসা করেছিল। সে ছাড়াও নিশ্চয়ই অনেকেই তোমার রূপের প্রশংসা করেছে। সবাইকে কি তুমি বুইক স্কারলাক গাড়ি দিতে চাও? কেউ সত্যিকারভাবে আমার রূপের প্রশংসা করেনি, ওই ভদ্রলোক করেছিল। মিস মালিশা, এখন অনেকেই তোমার রূপের প্রশংসা করবে। হ্যাঁ, তা করবে। মালিশার থাকবার জায়গা হয়েছে হিলটনে। কাগজপত্রের ঝামেলা মিটলেই স্থায়ী কোনো ব্যবস্থা করা হবে। রাতে বিদায় নেবার আগে অল্প বয়সী অ্যাটর্নি হাসি মুখে বলেছে, তোমার টাকা পয়সার বিলি ব্যবস্থা করবার জন্য একজন দক্ষ আইনজ্ঞ দরকার। তুমি কি একজন দক্ষ আইনজ্ঞ? না, তবে বিশ্বাসী। তুমি আমার হয়ে কাজ করলে আমি খুশিই হব। ধন্যবাদ। প্রথমে আমি তোমার জন্য দুজন সিকিউরিটি গার্ড রাখতে চাই। আমি কাল সকালেই ব্যবস্থা করব। তার প্রয়োজন আছে কি? আছে। ধনী মহিলার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। আমেরিকা বাস করবার জন্য ভালো নয় মিস মালিশা। সারা রাত মালিশার ঘুম হলো না। অনেকবার মনে হলো সমস্ত ব্যাপারটাই একটা স্বপ্ন নয় তো, একটা নিখুঁত সুখের স্বপ্ন। এখনই হয়তো ঘুম ভাঙবে, বাড়িওয়ালি এসে বলবে, এ মাসের হাউস রেন্ট $100 এখনো দাওনি। আজকে কি তুমি একটা চেক লিখতে পারবে? কিন্তু স্বপ্নটা আর ভালো লাগছে না, বড় খারাপ লাগছে। যেন সামনে দীর্ঘ একটা অন্ধকার পথ। হোটেল হিলটনের আরামদায়ক উষ্ণতায়ও
মালিসার ভীষণ শীত করতে লাগল। সে বেল টিপে বেয়ারাকে ঠান্ডা গলায় বলল, আমার ঘুম আসছে না, খুব বড় খারাপ লাগছে। মেমোরিয়াল লাউঞ্জে তুমুল উত্তেজনা। অসহায় সামুদ্রিক তিমি মাছের কল্যাণে টাকা তোলা হচ্ছে। চারদিকে বড় বড় পোস্টার, তিমি মাছদের বাঁচার অধিকার আছে। নোংরা রাশিয়ান তিমি শিকার বন্ধ করে। পৃথিবীর কোন কোন অঞ্চলে কত তিমি মারা পড়েছে তার পরিসংখ্যানও ঝুলছে জায়গায় জায়গায়। মেমোরিয়াল লাউঞ্জে দুটি মেয়ে সাজুগুজে চুমু খাওয়ার স্টল খুলে বসেছে। এদের চুমু খেলে $2 করে দিতে হবে। সেই ডলার চলে যাবে তিমি রক্ষার ফান্ডে। প্রচুর ডলার উঠছে। আনিস অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুমু খাওয়া দেখল। মেয়ে দুটি চুমু খেয়ে কুল পাচ্ছে না। দীর্ঘদিন আমেরিকায় থেকেও কিছু কিছু জিনিসে এখনো সে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। কিসিং বুথ তার একটি। হ্যালো আনিস। আনিস তাকিয়ে দেখল ডক্টর বায়ার। হাতে সাবমেরিন স্যান্ডউইচ, গাল ভর্তি হাসি। তুমি ফান্ডে কিছু দিয়েছ? এখনো না। একটা অ্যাডভাইস দিচ্ছি, ওই নীল স্কার্ট পরা মেয়েটিকে চুমু খেতে যেও না। সে নিশ্চয়ই দাঁত ব্রাশ করে না। ডক্টর বায়ার ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। আনিস, তুমি কি লাঞ্চ খেতে যাচ্ছ? হ্যাঁ। আমি জয়েন করতে পারি তোমার সঙ্গে? তা পারো। আনিস তার প্রিয় জায়গাটাতে গিয়ে বসল। ভিড় নেই। সবাই জড়ো হয়েছে তিমিবাজদের সাহায্যের ব্যাপার দেখতে। ডক্টর বায়ার অনবরত কথা বলে যেতে লাগলেন। আমেরিকানদের কেউ পছন্দ করে না, কিন্তু ওদের না হলেও আবার কারু চলে না। আমেরিকানরা যদি 1 বছর কোনো ফসল না করে, তাহলে থার্ড ওয়ার্ল্ডের 4 ভাগের 1 ভাগ লোক মরে ভূত হয়ে যাবে। মুখে সবাই বলে আগলি আমেরিকান, কিন্তু হাত পাততে হয় আগলি আমেরিকানদের কাছে। হা হা হা। রাশিয়ানরা এই বছরে কত লক্ষ মেট্রিক টন গম কিনেছে জানো? জানো না? আন্দাজ করো তো। আনিস হুহা করে যাচ্ছিল। ডক্টর বায়ার তাতেই খুশি। একটির পর একটা প্রসঙ্গ টেনে আনতে লাগলে। একসময় আনিস বলল, আমাকে এখন উঠতে হয়। ক্লাস আছে কোনো? না, লাইব্রেরিতে যাব। 5 মিনিট বসো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। আনিস তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। ডক্টর বায়ার বললেন, শুনলাম তুমি দেশে ফিরে যাচ্ছ। কেমিস্ট্রির চেয়ারম্যানের কাছে সেরকম একটা চিঠি দিয়েছ। হ্যাঁ। অবশ্যই এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবু কারণ জানতে পারি কি? তুমি একজন ভালো টিচার এবং হাইলি কোয়ালিফাইড। খুব শীঘ্রই টেনিওর পাবে, তারপর গ্রিন কার্ডের জন্য দরখাস্ত করতে পারবে। ডক্টর বায়ার, আমার এখানে ভালো লাগছে না। তোমাকে দোষ দেওয়া যাচ্ছে না, এই জায়গার ওয়েদার অত্যন্ত খারাপ। তুমি বরং ক্যালিফোর্নিয়ার দিকে চলে যাও। ওয়েদার নয়। ডক্টর বায়ার তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললেন, দেশটাই তোমার ভালো লাগছে না? না। এখানে যে ফ্রিডম আছে, সে ফ্রিডম তোমার নিজের দেশে আছে? না। এখনকার মতো এখানকার মতো অর্থনৈতিক নিরাপত্তা তোমার দেশে আছে? না, তাও নেই। দেখো আনিস, আমি অনেক বিদেশিকে দেখেছি পড়াশোনা শেষ করে দেশে চলে যাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। চলেও যায়, কিন্তু মাস 6 পরে আবার ছুটে আসে। স্বপ্নভঙ্গও বলতে পারো। আনিস কিছু বলল না। ডক্টর বায়ার কফিতে একটা লম্বা চুমুক দিয়ে বললেন, তোমরা বিদেশিরা থাকো শামুকের মতো, বাইরের কারোর সঙ্গে মিশতে পারো না। এটা ঠিক না। আন্তর্জাতিক হতে চেষ্টা করা উচিত। পৃথিবীটাই হচ্ছে তোমার দেশ। এভাবে ভাবলে আর খারাপ লাগবে না। আনিস কোনো উত্তর দিল না। ডক্টর বায়ার হড়বড় করে বললেন, তুমি নিশ্চয়ই কিসিং বুথের মেয়ে দুটিকে চুমু খাওনি, খেয়েছ? না। এসো আমার সঙ্গে, চুমু খাবে।
আমাদের কালচারকে দূরে ঠেলে রাখলে তো চলবে না। এসে তো দেখি, তবে নীল স্কার্ট পরা মেয়েটির থেকে দূরে থাকবে। আমি ঠিক করেছি ওই মেয়েটিকে একটা জাম্বো সাইজের aqua ফ্রেশ টুথপেস্ট উপহারও দিব। আহা! আনিসকে ডক্টর বায়ারের সঙ্গে দোতলায় উঠে আসতে হলো। কিসিং বুথের নীল স্কার্ট পরা মেয়েটি নেই। কোনো মেয়েটির গলায় উজ্জ্বল রঙের একটা রুমাল, শঙ্খের মতো সাদা মুখ, শান্ত নির্জোৎ। আনিসের মনে হলো যেন মালিশা দাঁড়িয়ে আছে। অনেকদিন মালিশাকে দেখা হয় না। কিসিং বুথের মেয়েটি আনিসের দিকে তাকিয়ে হাসল। হাসিটি পর্যন্ত মালিশার মতো। ডক্টর বায়ার বললেন, দাঁড়িয়ে আছো কেন? এগিয়ে যাও। আনিস মন্ত্রমুগ্ধের মতো এগুলো। কাছাকাছি আসতেই চিনতে পারল মেয়েটিকে, তার ছাত্রী। কোর্স নাম্বার 502-তে আছে। মেয়েটি হাত বাড়িয়ে রিনরিনে কণ্ঠে বলল, হ্যালো ডক। আনিস ঠিক করে ফেলল এক গাদা ফুল নিয়ে আজ সন্ধ্যাতেই আবার যাবে মালিশার খোঁজে। কি ফুল দেওয়া যায়? ডাউনটাউনে ফুলের দোকান কটা পর্যন্ত খোলা থাকে? নিশাত-বাবু সাত সকালে টেলিফোন করেছেন। হ্যালো শফিক, এক কাণ্ড হয়েছে। হ্যালো, শুনতে পাচ্ছ? পাচ্ছি। কি হয়েছে? কে যেন একটা গাড়ি কিনে পাঠিয়েছে, নীল রঙের একটা বুইক। কে পাঠিয়েছে? কিছুই লেখা নাই। পরিচিত যারা আছে তাদের জিজ্ঞেস করেছেন? পরিচিতরা আমাকে গাড়ি দেবে কেন? ভুলটুল হয় নাই তো? অন্যের গাড়ি হয়তো বলে দিয়ে গেছে। হুম, আমার নাম লেখা আছে। বলেন কি? তুমি একবার আসবে শফিক? আমি মহা চিন্তায় পড়েছি। 1 ঘন্টার মধ্যে আসছি। জং বাহাদুরের কাণ্ড কারখানাও বলবো। নতুন কিছু করেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, না শুনলে আপনার বিশ্বাস হবে না। শালা বজ্জাতের হাড্ডি। তাই নাকি? গতকালকে ফস করে আমার পকেট থেকে নোট বইটা নিয়ে গেছে। আমাকে ভয় দেখাবার জন্য এমন ভাব করছে যেন সে নোট বইটা খেয়ে ফেলবে। বোঝেন অবস্থা। বাসায় থাকবেন, আমি আসছি। তুমি কি এক্ষুনি আসছো? একটু দেরি হবে। ল্যাবরেটরিতে গিয়ে ওদের সকালের খাবারটা দিয়ে আসব। বাসায় থাকবেন আপনি। সকাল 9:35 ডক্টর লুইস শফিককে বললেন জং বাহাদুরকে ল্যাবরেটরি 1-এ নিয়ে যেতে। খাঁচা খুলতেই শান্ত ভঙ্গিতে জং বেরিয়ে এলো। গুটিসুটি হয়ে বসল শফিকের কোলে। ডক্টর লুইস হেসে বললেন, এটি দেখছি খুব শান্ত স্বভাবের। খাঁচা থেকে বের করলেই এরা খুব চিৎকার করে। ওদের একটা সিক্স সেন্স আছে, বুঝতে পারে কিছু একটা হবে। ডক্টর লুইস জং বাহাদুরের গায়ে 2টি ইঞ্জেকশন করলেন এবং শফিককে বললেন, একে এখন 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখতে হবে। 3 নম্বর খাঁচায় রেখে দাও। শফিক দেখল জং বাহাদুর ঝিম মেরে গেছে, নড়াচড়া করছে না। খাঁচায় নামিয়ে রাখতেই সে শান্ত ভঙ্গিতে মাঝখানে গিয়ে বসে রইল। শফিক বলল, এই বেটা, কি হয়েছে তোর? জং বাহাদুর দাঁত বের করল না, জিভ বের করে ভেঙচি দিল না, শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ডক্টর লুইস, কি দিয়েছেন ওকে? হেভি মেটাল পয়জনিং করা হয়েছে। রক্তের মধ্যে মারামারির একটা সল্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। ও মারা যাবে 36 ঘন্টার মধ্যে। আমরা মেটাল পয়জনিং এর ইফেক্ট লক্ষ্য করব। ব্লাড প্রেশার কি করে ফল করে সেটা মনিটর করা হবে। শফিকের গা কাঁপতে লাগল। 3 নম্বর খাঁচার সামনে গিয়ে ভাঙ্গা গলায় ডাকল, জং বাহাদুর, জং বাহাদুর। জং বাহাদুর ঘাড় ঘুরিয়ে থাকল। কি শান্ত দৃষ্টি।
নম্বর খাঁচার সবকটাই বানর ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে জং বাহাদুরের দিকে। ওরা কি কিছু বুঝতে পারছে? ডক্টর লুইস এসে দেখলেন পিপুল ডাইলেটেড হতে শুরু করেছে, মুখ দিয়ে ফেনা ভাঙছে, লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে আর রক্ত নিয়ে যেতে পারছে না। শফিক ক্লান্ত স্বরে বলল, ডক্টর লুইস, বড্ড খারাপ লাগছে আমার। শফিকের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। জং বাহাদুর তাকাচ্ছে শফিকের দিকে। শফিক মৃদু স্বরে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডক্টর লুইস অবাক হয়ে তাকিয়ে রইলেন। সেন্টিমেন্টাল ইন্ডিয়ান্স, সিলি সেন্টিমেন্টের জন্যই ওদের কিছু হয় না। চাইনিজ পোস্ট ডকটিও চোখ বড় বড় করে তাকিয়ে আছে শফিকের দিকে। সে অস্পষ্ট স্বরে চাইনিজ ভাষায় কি যেন বলল। নিশ্চয়ই কোনো ইস্টার্ন ফিলোসফি। রাবিশ। এসব সেন্টিমেন্টাল ইন্ডিয়ানদের নিয়ে মুশকিল, এরা বড় ঝামেলা করে। শফিক জং বাহাদুরের খাঁচার শিক দুহাতে ধরে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। জং বাহাদুর মনে হয় এগিয়ে আসছে তার দিকে। শফিক কেঁদে উঠল। মিস মালয়েশিয়া, আপনার কি রাতে ঘুম হয়নি? না, স্নায়ু উত্তেজিত হয়েছিল, সেজন্য এটা হয়েছে। ডাক্তারের সাথে কথা বলে কোনো একটা সিডেটিভের ব্যবস্থা করা প্রয়োজন। ভুলটা আমার। মালয়েশিয়া চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অ্যাটর্নির দিকে। অল্প বয়সী ছোড়াটাকে বেশ লাগছে তার। সে বলল, আমি তোমার নাম ভুলে গেছি, সরি, আই এম সরি। আমার নাম ডেভিস বেয়ার। তুমি আমাকে বিল ডাকতে পারো। বিল, একটা বুইক গাড়ি পাঠানোর কথা বলেছিলাম, পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে কি কিছু লেখা নাই তো? না। কিন্তু মিস মালিশা, কাউকে গিফট দেওয়ার প্রধান আনন্দই তো হচ্ছে গিফট পেয়ে সে কেমন খুশি হলো তা জানা, ঠিক নয় কি? মালিশা জবাব দিল না। ডেনিস বেয়ার মিটমিট করে হাসতে লাগল। মালিশা বলল, হাসতো কেন? আজকের ন্যাশনাল ইনকোয়ারারে তোমার ছবি ছাপা হয়েছে, তুমি বিখ্যাত হতে শুরু করেছে। মালিশা ক্লান্ত স্বরে বলল, আমার শরীরটা ভালো লাগছে না, আজ আমি কোথাও যেতে চাই না। মিস মালিশা, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে আজকে একবার যেতেই হবে, ঘণ্টাখানেকের বেশি লাগবে না, অনেস্ট। মালিশা জবাব দিল না। ডেনিস বিয়ার একটা সিগারেট ধরিয়ে হাসি মুখে বলল, সেখান থেকে যাব চেস ম্যানহাটনে। কথা দিচ্ছি 30 মিনিটের মধ্যে সব ঝামেলা চুকিয়ে ফেলব। আজকে না গেলে হয় না। না, আজকে যেতে হবে। ডলার একটা চমৎকার জিনিস, পৃথিবীর মধুরতম শব্দকটির একটি, কিন্তু শব্দটি মধুময় রাখার যন্ত্রণাও কম নয়। প্রকাণ্ড একটা 4 ডোর শেভরোলেট গাড়ি হোটেলের সামনে দাঁড়িয়েছিল। গাড়ির পিছনের সিটে মধ্যবয়সী একজন ভদ্রলোক একটা সামার কোট পরে বসে আছে। ডেনিস বেয়ার মৃদু স্বরে বলল, ওর নাম জিম। তুমি যখন বাইরে যাবে ও ছায়ার মতো থাকবে তোমার সঙ্গে। ও তোমার বডিগার্ড, খুব এফিশিয়েন্ট লোক। মালিশা ক্লান্ত স্বরে বলল, আমার এসব দরকার ছিল না। দরকার আছে। গাড়িতে উঠেই মালিশা বলল, আমার কেন যেন ভালো লাগছে না, কিছুতেই মন বসছে না। সন্ধ্যাবেলা অপেরা দেখতে চাও? টিকিট পাওয়া যাবে। ডলার দিয়ে পৃথিবীর যে কোনো জিনিস পাওয়া যায়। তাই কি? হ্যাঁ, তুমি কি চাও বলবে, আমি ব্যবস্থা করব। ডলারের মতো চমৎকার জিনিস কি পৃথিবীতে আছে? ডলারের মতো চমৎকার জিনিস পৃথিবীতে নেই? না, না। মালিশার মনে হলো তার জ্বর আসছে, কিছুই ভালো লাগছে না। গায়ের সঙ্গে গা ঘেঁষে জিম বসে আছে। লোকটি মূর্তির মতো,
সমস্ত রাস্তায় একবার শুধু বলল, চমৎকার ওয়েদার মিস মালিশা। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে 2 ঘন্টার মতো লাগলো। মালিশাকে তেমন কিছু করতে হলো না, শুধু চুপচাপ বসে থাকা, মাঝে মধ্যে 2-1টা ফর্মে সই করা। অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও মিনিট 10 কথাবার্তা বলতে হলো। 2 ঘন্টা বসেই মালিশার প্রচণ্ড মাথা ধরে গেল। চেইস ম্যানহাটনে যাবার পথে ডেনিস বেশ শান্ত স্বরে বলল, মিস মালিশা, আমি বুঝতে পারছি তোমার খুব বিরক্ত লাগছে, কিন্তু উপায় নেই। চেইস ম্যানহাটনে আজ না গেলে হয় না? না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। মালিশা চুপ করে গেল। জিম বলল, চমৎকার ওয়েদার, তাই না মিস্টার বেয়ার? ডেনিস বেয়ার সে কথার জবাব না দিয়ে মালিশার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমার মনে হয় আইবিএম-এ তোমার যে শেয়ার আছে সেগুলো বিক্রি করে ফেলা উচিত। আইবিএম ফল করতে শুরু করেছে। তুমি কি ওয়াল স্ট্রিট জার্নাল পড়ো? না। এখন থেকে নিয়মিত পড়বে। আমি একজন অ্যানালিস্টও ঠিক করে রেখেছি। সে সপ্তাহে একদিন এসে তোমাকে ওয়াল স্ট্রিটের ব্যাপারগুলি এক্সপ্লেইন করবে। মালিশা শুকনো গলায় বলল, গাড়িটা একটু রাখতে বলো, আমার বমি আসছে। গাড়ি থামার আগেই মুখ ভর্তি করে বমি করল মালিশা। আই এম সরি। সরি হবার কিছু নেই। এখন কি ভালো লাগছে? না, বড্ড খারাপ লাগছে। প্লিজ আমাকে হোটেলে নিয়ে চলো। ইন্টারস্টেটে আসামাত্র হাইওয়ে পেট্রোল পুলিশ গাড়ি থামালো। ফার্গো মুরহেড এলাকায় তুষারঝড় হবার সম্ভাবনা, প্রচুর বরফ পড়ছে। হাইওয়ে ক্লোজ করে দেওয়া হয়েছে। টম নেমে এলো গাড়ি থেকে। অফিসার, আমাকে যেতেই হবে। এই মেয়েটির বাবা মারা যাচ্ছে। এই সময় মেয়েটির তার বাবার কাছে থাকা দরকার। রাস্তা অত্যন্ত খারাপ, অনেক গাড়ি স্কিড করে পথের পাশে পড়ে আছে। আমি খুব কেয়ারফুল ড্রাইভার, 20 মাইলের উপর স্পিড তুলব না। প্লিজ অফিসার, প্লিজ। তুমি বুঝতে পারছো না, দারুণ রিস্কি ব্যাপার। অফিসার, প্লিজ, এই মেয়েটিকে আমি যে করেই হোক তার বাবার কাছে নিয়ে যেতে চাই। গাড়ি চলছে খুব ধীর গতিতে। টম সমস্ত ইন্দ্রিয় সজাগ করে স্টিয়ারিং হুইলের উপর ঝুঁকে আছে। সে একসময় শান্ত স্বরে বলল, ভালোমতো কম্বল জড়িয়ে নাও রুন, হিটিং কাজ করছে না। রুনকি পায়ের ওপর কম্বল টেনে নিল, কোনো কথা বলল না। টম নিচু ভলিউমে একটা ক্যাসেট চালু করেছে। রাতের বেলা গাড়ি চালাতে হলে ঘুম তাড়াবার জন্য এটা করতে হয়। মিষ্টি সুরে পোলকা বাজছে। রুনকি জানালা দিয়ে তাকিয়ে আছে বাইরে। মাইলের মাইলের পর মাইল ফাঁকা মাঠ, বরফের চাদরে ঢাকা পড়েছে সব। কি ভয়ঙ্কর সুন্দর। আনিস এসেছে একা একা। তুষারপাত হচ্ছে। রাস্তা জনমানব শূন্য। থার্মোমিটারের প্যারা নিচে নামতে শুরু করেছে। স্ট্রিট লাইটের আলো স্পষ্ট হয়ে আসছে। কে জানে তুষারঝড় হবে কিনা। উত্তর দিক থেকে বাতাস দিচ্ছে, লক্ষণ মোটেই ভালো নয়। আনিস এমিলি জোহানের ঘরের কড়া নাড়ল। এমিলি জোহান, তুমি কি আমাকে চিনতে পারছো? মেমোরিয়াল ইউনিয়নে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, চিনতে পারছি। খুব কম মানুষের সঙ্গে আজকাল আমার দেখা হয়। আমি সবাইকে মনে রাখি। আমি একটা মেয়ের খোঁজ করছিলাম, মালিশা গিলবার্ট। ওকে আমার বিশেষ প্রয়োজন। এমিলি জোহান শান্ত স্বরে বলল, তুমি কি ওর জন্য গোলাপ ফুল এনেছিলে? ল্যান্ডলেডি আমাকে বলেছিল। আনিস জবাব দিল না। এমিলি জোহান থেমে থেমে বলল, আমরা আমেরিকানরা খুব অদ্ভুত জাত। যখন কোনো কিছু চাই, মন প্রাণ দিয়ে চাই। যখন সেই জিনিসটি পাওয়া যায়, তখন জীবন অর্থহীন হয়ে যায়। আনিস কিছু বুঝতে পারবে না। এমিলি জোহান থেমে থেমে বলল, মালিশা গিলবার্ট ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে। দীর্ঘ বিরতিহীন ঘুম। আনিস, তুমি কি আমার ঘরে এসে বসবে?
নক্ষত্র নিয়ে একটি চমৎকার কবিতা লিখেছি। আনিস বেরিয়ে এলো। বরফে বরফে চারদিক ঢাকা পড়ে গেছে। একটি পরাজিত সাহস। তুষার ঝড় হবে, নিশ্চয়ই তুষার ঝড় হবে। আনিস পায়ে হেঁটে বাড়ির পথ ধরল। ভূতে পাওয়া শহরের জনশূন্য পথঘাট কি অদ্ভুত লাগে হাঁটতে। ব্রডওয়ের কাছে ছাতা মাথায় একটি রোগা মেয়েকে দেখা গেল। সিগারেটের আলোয় তার ক্লান্ত মুখ চোখে হাসল ক্ষণিকের জন্য। মেয়েটি ক্ষীণস্বরে বলল, হ্যালো মিস্টার, কি ন্যাস্টি ওয়েদার। আনিস জবাব দিল না। মেয়েটি থেমে থেমে বলল, আজ রাতের জন্য তোমার কোনো ডেট লাগবে? না, ধন্যবাদ। মেয়েটি এগিয়ে এলো তবু। মুখে সিগারেট দূরে ছুঁড়ে ফেলে সরু গলায় বলল, তুমি কি আমার জন্য এক মগ বিয়ার কিনবে? কি দুঃসহ রাত। একদিন এই দুঃসহ শীত শেষ হবে। আসবে রৌদ্র উজ্জ্বল সামার। ছুটি কাটানোর জন্য আমেরিকানরা গাড়ি নিয়ে নেমে আসবে হাইওয়েতে। মন্টানা, সল্ট লেক, ইয়েলোস্টোন পার্ক, কত কিছু আছে দেখবার। সামারের রাতগুলি এরা বনের ধারে তাঁবু কাটিয়ে থাকবে। প্রচণ্ড জ্যোৎস্না হবে রাতে। যুবক যুবতীদের বড্ড বনে যেতে ইচ্ছে করবে। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের সবাই গেছে বনে, পর্ব ৬, এবং এটি ছিল শেষ পর্ব। গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।